মানে কি সব জানবো ভাইয়া? আবার আর কথার ব্যাপারে, তাই না? আমরা সবাই তো জানি এই কথাটা। শুধু কথাটা জানে না যে তোমাদের বিয়ে সেই ছোট্টবেলা থেকেই ঠিক। কালকে কথা আমাকে কি বলেছে জানিস? কি? আমার নাকি প্রেমিকা আছে, তার সাথে নাকি ও কলে কথাও বলেছে। তারপর একে একে রূপ সবকিছু আরশিকে বলতে লাগলো। আমার কি মনে হচ্ছে জানো ভাইয়া, কি মনে হচ্ছে তোর? কেউ তো আছে আমাদের অগোচর এমন কিছু করছে যে চাচ্ছে তোমার আর কথার মাঝে দূরত্ব সৃষ্টি করতে, তোমাদেরকে আলাদা করে দিতে। আমি পুরোপুরি শিওর না, কিন্তু আমার মন বলছে এরকম কিছু একটা হবে। এটা আমিও ভেবেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সবার পেছন থেকে সব গেম খেলছে সে আমাদের খুব পরিচিত কেউ, আর সে আমাকে আর কথাকে হয়তো খুব ভালো করে চেনে। কেন তোমার এইসব কেন মন হলো? আমার কাছে প্রায় 2-3 মাস পর পর কিছু ছবি পাঠানো হতো। ছবিগুলো বাংলাদেশ থেকে পাঠানো হতো, আর এই কাজে প্রতিবার ভিন্ন ভিন্ন সিম কার্ড ব্যবহার করা হতো। কিসের ছবি আর কেমন ছবি ভাইয়া? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর রূপ নিজের ফোন থেকে কিছু ছবি বের করে আরশিকে দেখালো। ছবিগুলো দেখে আরশিও চমকে গেল। রূপের উদ্দেশ্যে সে বলে উঠল, এইসব ছবি তোমাকে কে পাঠাইলো? এটা জানলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কিভাবে জানবো সেটাই বুঝতে পারছি না। খুব বেশি সময় লাগবে না তাকে ধরতে। সে আমাদের সাথে যেভাবে গেম খেলছে আমরাও ঠিক ওইভাবেই তার সাথে গেম খেলবো। খেলা শুরুটা তো সে করছে, সমাপ্তটা নয় আমরা করলাম। কি বলতে চাচ্ছিস তুই? তুমি যা ভাবছো সেটাই। এখন সময় খুব কম, যা করা তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, আমি আজকেই তার সাথে কথা বলবো। আর হ্যাঁ, এখন আর কাউকে কিছু জানিয়ে লাভ নেই। আর তুমি কথা থেকে দূরে থাকো। সে যেন ভাবে যা চাইছি আমরা ঠিক সেটাই করছে। কিন্তু আমি হয়তো এখনই বুঝতে পারছি না কে এমন করছে। তুমি ভুল বুঝো, এটা সম্ভব না, কারণ সে এরকম করবে না। এখন তুমি তার সাথে কথা বলো, সে তোমাকে বলতে পারবে সব কিছু। আচ্ছা ঠিক আছে, যা, কেউ আবার শুনে ফেলবে। এখন যা, নিচে যা। আচ্ছা ঠিক আছে। আরশি চলে যাওয়ার পর রূপ ছাদ থেকে নিচে আসতে যাবে, তখনই দেখলো তাকে দেখে কেউ একজন আড়াল হয়ে গেল। রূপের মুখে হাসি ফুটে উঠল। সে একা একাই বলতে লাগলো, এখন শুরু হবে খেলা, দেখি কার জয় হয় এই খেলায়। রূপ বলে নিচে চলে গেল। কাজে মাত্রই বিয়ে পড়ানো শেষ করলো। চারিদিকে খুশির আমেজ রয়েছে। রিয়া আর রায়ান ভাইয়াকে একসাথে খুব ভালো মানিয়েছে, যেন মেড ফর ইচ আদার। দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসলো। এতক্ষণ যে পরিবেশটা হাসি আনন্দে ভরপুর ছিল, এখন তার কিছুই নেই। সব কিছু নীরব হয়ে গেছে, শুধু শোনা যাচ্ছে কান্নার শব্দ। মেয়েদের জীবনটাই হয়তো এমন। এতদিন যে বাসায় ছিল, যে বাসায় সে ছোট থেকে বড় হয়েছে, আজকে তাকে সেই বাসাটা ছেড়ে চলে যেতে হচ্ছে। আজকে থেকে সে অন্য একটি বাড়ির পুত্রবধূ। সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন মানুষ। সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আবার সব কিছু বদলে যাবে। এটাই হয়তো জীবন। প্রত্যেকটি অধ্যায় ভিন্ন ভিন্ন। একসময় রিয়া আমাদের কাছে আসলো, একসাথে আমাকে, আকাশকে আর আরশিকে জড়িয়ে ধরলো। আমরা তিনজন ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎই আমার চোখ থেকেও পানি পড়তে শুরু করলো। বিয়ের সময়টা যতটা আনন্দের, বিদায়ের সময়টা তার থেকে অনেক বেশি কষ্টের সময়। তারপর রিয়াজ ভাইয়া আর আকাশ গিয়ে রিয়াকে গাড়িতে উঠিয়ে দিল। ওদের গাড়ি চলতে শুরু করলো। বিয়ে শেষ। সময় মনে হয় এক পলকেই কেটে গেল। কখন কি হলো বুঝতেই পারলাম না। এত তাড়াতাড়ি কেন সময় চলে যায়। আজকে আমি আর আরশি বাসায় ফিরে যাব, তাই আন্টির সাথে দেখা করতে আমরাও বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাবা, মা, বড় বাবা আর বড় আম্মু এক গাড়িতে, আমি, আরশি আর রূপ ভাইয়া এক গাড়িতে। যেহেতু রাত হয়ে গিয়েছে, সেই কারণে রাস্তায় খুব একটা জ্যাম নেই। রাস্তা এক প্রকার ফাঁকাই বলা চলে। আমাদের আসতে আসতে রাত 1টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়ি, অনেক ক্লান্ত। তার মধ্যে কালকে আবার বউ ভাতের অনুষ্ঠানও আছে। এসব ভাবতে ভাবতে কখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম জানি না।
হঠাৎ গভীর রাতে হাতে কারোর স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল। আমি বলে উঠলাম, এত রাতে আমার রুমে কেন এসেছো ভাইয়া? তুই জেগে আছিস? জি, এখন আমার প্রশ্নের উত্তর দাও। তুই বাচ্চা নস কথা, আর এখন তো সবই জানিস, তাই না? আমার হাতের মেহেদি নিজের নামের প্রথম অক্ষর আপনিই লিখেছিলেন, তাই না? হুম প্রতিদিন আমি ঘুমানোর পর আপনি আমার রুমে আসেন, তাই না? হুম আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। কি বলবা বলো। তারপর রূপকে কিছু কথা বলল। সেই সব কথা শুনে রূপ উঠে কথার রুম থেকে চলে গেল। আর অন্য কোনো ব্যাপারে কিছু না ভেবে শুয়ে পড়ল। সে জানে না রূপকে ওই কথাগুলো বলা তার ঠিক ছিল কিনা, কিন্তু এর শেষটা কথাও দেখতে চায়। এসব আকাশ পাতাল চিন্তা ভাবনা করতে করতে কথা আবারও ঘুমিয়ে গেল। পরদিন সকাল থেকে সারাদিনের মতোই আবার সবকিছু স্বাভাবিক নিয়মে চলতে লাগলো। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে রেডি হতে লাগলাম। আমি, রূপ ভাইয়া আর আশি এখন যাব, বাকিরা একটু পরে যাবে। আজকে আমি আর আশি ম্যাচিং গাউন পরবো। আজকে দুজনে ঠিক একইভাবে সেজেছি। তৈরি হয়ে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। রিয়াদের বাসায় গিয়ে দেখি রিয়াজ ভাইরা মোটামুটি যারা প্রথমে যাবে তারা সবাই তৈরি হয়ে আছে। আমাদের পরপরই আকাশ আসলো। তারপর সবাই রায়ান ভাইদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। রায়ান ভাইয়ার বাবা আর ভাইয়েরা আমাদের জন্য গেটের কাছে দাঁড়িয়েছিল। আমরা ভেতরে ঢুকতেই রিয়া দৌড়ে এসে প্রথমে রিয়াজ ভাইকে জড়িয়ে ধরে, তারপর আমাদের দিকে এগিয়ে আসে। রিয়াকে কান্না করতে দেখে আকাশ বলে, রিও সে কালকে থেকে কান্না শুরু করেছিল, তার জন্য তো এখন রায়ান ভাইয়ের টিস্যুর ফ্যাক্টরি দেওয়া লাগবে। ওকে জ্বালাচ্ছিস কেন আকাশ? না, তোরা চিন্তা কর, ওর চোখের পানির বন্যায় সবকিছু ভেসে যাচ্ছে, তখন কি একটা অবস্থা হবে। আকাশের কথায় সবাই হেসে দেয়। এমন সময় রূপের ফোনে একজনের কল আসে। কল রিসিভ করে সে বলতে লাগলো, কি জানতে পারলি? অপরপাশের ব্যক্তি। অফ গ্রেট, আমরা তাহলে অর্ধেক সমাধান পেয়ে গিয়েছি সমস্যার। অপরপাশের ব্যক্তি, আচ্ছা তুই তাহলে দেখ, আর ওকে সাবধানে রাখিস। শুধুমাত্র ও জানে কে আছে এই সব কিছুর পেছনে। অপরপাশের ব্যক্তি, আচ্ছা আমি আজকে রাতেই রওনা দিব। আর হ্যাঁ, সাবধানে থাকিস, কেউ যেন কিছু জানতে না পারে, কারণ ওরা সর্বদা সব জায়গায় নজর রাখছে, যা আমার কাছে মনে হচ্ছে। অপরপাশের ব্যক্তি, কালকেই জানা যাবে এই সব কিছুর পেছনে কলপিটকে। আমার দুজন মানুষের উপর সন্দেহ হচ্ছে। অপরপাশের ব্যক্তি, তুই যা ভালো বুঝিস কর, আমি এখন ফোন রাখছি। রূপ কল কেটে চলে গেল আবার ভিতরে। এতক্ষণে বাকি সকলে এসে পড়েছে। আজকে বেশি মানুষ হয়নি, যারা কাছের আত্মীয় তারা আর ফ্রেন্ডরা। আজকে আবার রিয়া আর রায়ান ভাইয়া রিয়াদের বাসায় যাবে। অনুষ্ঠান শেষে তাদের যেতে যেতে 7টা বেজে গেল। তারপর আমরাও বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে রূপ ভাইয়া তার রুমে চলে গেল। একটু পর আবার ড্রেস চেঞ্জ করে কই যেন চলে গেল। সবাইকে বলে গেল কাজ আছে, এসে সবাইকে জানাবে কাজের কথা। সবাই ভেবে নিল জরুরি কোনো কাজ, তাই কেউ আর সে ব্যাপারে মাথা ঘামালো না। কিন্তু আমার প্রচুর টেনশন হচ্ছিল, বারবার মনে হচ্ছিল খারাপ কিছু হতে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলাম। ভোরবেলা বাজে একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টা বাজে। স্বপ্ন নিয়ে ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দিল। উঠে উজু করে নামাজ পড়ে নিলাম। তারপর আবার বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রূপ ভাইয়ার কথা। বাজে স্বপ্নটা আমি রূপ ভাইয়াকে নিয়েই দেখেছি, তাই চিন্তা আরো বেশি হচ্ছে। অনেক ভাবার পর ঠিক করলাম ভাইয়াকে কল দেব, কিন্তু তখন ঘটলো আরেক বিপত্তি। রূপ ভাইয়ার আগের নাম্বার আমার কাছে নেই, কারণ আমি ব্লক করে ডিলিট করে দিয়েছিলাম। আর দেশে আসার পর সে নতুন সিম নিয়েছে, কিন্তু সেই নাম্বার আমার কাছে নেই। এখন আর কিছু করার নেই, তাই বসে বসে রূপ ভাইয়ার কথা ভাবতে ভাবতে লাগলাম। আর মনে মনে আল্লাহরকে বলতে লাগলাম যেন রূপ ভাইয়া ঠিক থাকে। সত্যি এখনো আমি জানি না, কিন্তু আমার মন বলছে রূপ ভাইয়া মিথ্যা বলছে না।
কবে যে এই সত্যি মিথ্যার বেড়াজাল থেকে বের হতে পারবো তা আমি জানি না। অন্যদিকে রূপ সকাল 5টায় চট্টগ্রামে এসেছে। এখানে এসে সে সোজা চলে যায় তার ফ্রেন্ড আদ্রর বাসায়। আদ্র পেশায় একজন পুলিশ অফিসার। কলিং বেল বাজাতেই আদ্র দরজা খুলে দেয়। রূপ আদ্রকে দেখে জড়িয়ে ধরে, আদ্র রূপকে জড়িয়ে ধরে। আদ্র বলতে শুরু করে, কেমন আছিস শিয়ার? এই তো ভালো আছি, তুই বল তোর কি খবর? এই যে চলছে দিনকাল, এইটাই অনেক। কেমন আছিস সেটা নিজেও জানি না। এখনো ভালোবাসিস তাই না? প্রচুর। কিন্তু আমি ভুল করেছিলাম তার সাথে। তাকে একটি ছেলেকে জড়িয়ে ধরতে দেখেই আমি ভুল বুঝে নিলাম। সত্যি মিথ্যা যাচাই না করেই সেদিন মুখে যা এসেছিল তাই বলেছিলাম আরুকে। আজকে সে দূরে। আজকে আর আফসোস ছাড়া কিছু করার নেই। কষ্ট লাগে এটা ভেবেই যে মানুষটা আমাকে এত বিশ্বাস করত, তার বিশ্বাসের মূল্য আমি দিতে পারলাম না তাকে বিশ্বাস করে তার মুখ থেকে সব কিছু শুনতে। এই যে ভুল করেছি, এখন তার ফল ভোগ করছি। আমার বোন কিন্তু এখনো তোকে ভালোবাসে। না রে, ও আর আমাকে ভালোবাসবে না। আচ্ছা বাদ দে, এখন ভিতরে আয়, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর চাই আমরা। আচ্ছা। প্রায় ঘন্টাখানেক পর আদ্র আর রূপ বাসা থেকে বের হয়ে গেল। গাড়িতে রূপ ড্রাইভিং করছে আর আদ্র তার পাশের সিটে বসে আছে। আদ্র বলে ওঠে, যাই বলিস রূপ, আমি বলবো তুই অনেক লাকি। কিভাবে? এই যে দেখ, যে ছেলেটা তোকে সবসময় ওই সব বাসে পিক পাঠাতো সে চট্টগ্রামেই থাকে, তাই তো এত তাড়াতাড়ি তাকে খুঁজে পেলাম। আমি তো ভেবে রেখেছিলাম 2 দিন অন্তত লাগবে তাকে খুঁজতে, কিন্তু এত জলদি পেয়ে যাব ভাবিনি। আচ্ছা আদ্র, ছেলেটাকে কি তোর পরিচিত মনে হচ্ছে? না, ছেলেটা আমাদের পরিচিত নয়, কিন্তু কিন্তু কি? আমার যতটুকু মনে আসে ছেলেটা আমাদের সাথে একসাথেই কলেজে পড়তো। নাম কি? মনে নাই ভাই। আর ওই ছেলেকে এত মারার পর ও কিছু বলেনি। আমি যা বললাম সবটুকুই আন্দাজে বললাম। ছেলেটার পরিবার সম্পর্কে কিছু জানিস? আমি ছেলেটার বাবা মেয়ে নেই, দুনিয়াতে আপন বলতে শুধু একটা ছোট বোন আছে। এগুলো আমার ভাড়া করা লোকেরা বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখ তোর বলা অ্যাড্রেসে আমরা চলে আসছি। এখন কি নামবো? জায়গাটা শহর থেকে একটু দূরে, পুরো নিরিবিলি পরিবেশ। রাস্তায় একজন মানুষও নেই। আদ্র তাকে নিয়ে আসলো একটি পরিত্যক্ত বাসায়। ভিতরে ঢুকে দেখলো 3 জন লোক বসে আছে আর একটি ছেলেকে মাঝখানে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রূপকে দেখে ছেলেটার মুখে ভয়ের ভাব ফুটে উঠেছে। রূপও ছেলেটাকে চেনার চেষ্টা করলো। রূপ বলল, সিয়াম, তুমি এসব কিছু করেছো? না ভাই, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এসব করিনি, বাধ্য হয়েছিলাম এসব করতে। সেই ছেলেটি অর্থাৎ শিয়াম। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি বাধ্য হয়েছিলাম এরকম একটা জঘন্য কাজ করতে। কে তোমাকে বাধ্য করেছিল সিয়াম? আমি বলতে পারবো না সব কিছু। শ্যাম, ভালোভাবে বলো, আমাদের খারাপ হতে বাধ্য করো না। আমি পারবো না। বাসায় যে তোমার ছোট বোন শ্যাম, সে কিন্তু সম্পূর্ণ একা এখন বাসায়। খারাপ কিছু হয়ে যেতে কিন্তু সময় লাগবে না। না, ওর কিছু করবো না, আমি বলছি সব কিছু, কিন্তু ওর যেন কিছু না হয়, তাহলে আমি বাঁচতে পারবো না, মরে যাব আমি। তোমার বোনের কোনো ক্ষতি হবে না, তুমি আমার উপর ভরসা করতে পারো। এখন বলো আমাকে সবকিছু। সকাল 9টা মা ডেকে গিয়েছে ব্রেকফাস্টের জন্য। আমি না বলেছি কিছু ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে। এমন সময় ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। মেসেজ ওপেন করে দেখতে পেলাম সেখানে লেখা, কথা, আমি রূপ বলছি, জলদি এই অ্যাড্রেসে চলে আয়, সময় খুব কম, অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে। এইটুকুই লেখা ছিল। এই মেসেজটা দেখে আমি জলদি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাবার আগে অরুকে বলে এসেছি রূপ ভাইয়ার কাছে যাচ্ছি, ও যেন বাসায় সবাইকে সামলে নেয়। ভাইয়ার দেওয়া ঠিকানায় আসতেই কে জানে পেছন থেকে আমার মুখে একটা রুমাল চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সাথে সাথে জ্ঞান ফেরার পর নিজেকে একটি সাজানো গোছানো ঘরে আবিষ্কার করলাম। ধীরে ধীরে সবকিছু চিন্তা করতে লাগলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখি 1টা বাজে। এমন সময় ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো একজন মেয়ে আর একজন ছেলে। দেখে আমি প্রচুর অবাক হয়েছি, এটা কিভাবে সম্ভব? আমার সামনে দাঁড়িয়ে আছে প্রমি আপু আর রিয়াজ ভাইয়া।
আমি এখনো বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তার মানে তারা দুজনেই এসব করেছে। আগ্রহ দমিয়ে রাখতে না পেরে বলে উঠলাম, তোমরা এখানে কি করছো? আমি বা এখানে কিভাবে আসলাম? আর রূপ ভাইয়া কোথায়? এত প্রশ্ন একেবারে করলে কোনটা রেখে কোনটার জবাব দিব বলো তো দেখি। আমি আর কখনো আমার রূপের নাম তোমার মুখে শুনতে চাই না। ভুলেও আর কখনো মুখ দিয়ে রূপের নাম উচ্চারণ করো না, না হলে এর ফল কিন্তু খুব খারাপ হবে, যা তোমার ধারণার বাইরে। ও, তাহলে তোমরা দুজনেই এসব করেছো, তাই না? কেন হ্যাঁ, সব কিছু আমরা করেছি। কেন করলে তোমরা এসব? কি লাভ হলো তোমাদের দুজনকে আলাদা করে? তোমরা না রূপ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে পারলে তার সাথে এমনটা করতে? কিসের বেস্ট ফ্রেন্ড? কোনো সময়ই আমার বেস্ট ফ্রেন্ড ছিল না। ও ছিল শুধু আমার শত্রু। সব সময় সব কিছুতেই আমার থেকে এগিয়ে ছিল ও। আমি যা চাইতাম তা ও পেয়ে যেত, কিন্তু এটা তো আমি সব সময় মেনে নিব না। তুমি আমার ভালোবাসা। যেদিন রূপের ফোনে প্রথম তোমার ছবি দেখি, ওই দিনই আমার তোমাকে ভালো লেগে যায়। কিন্তু যখন জানতে পারলাম রূপ তোমাকে ভালোবাসে, তখন মনে মনে প্রতিজ্ঞা করি তুমি শুধু আমারই হবে। ভালোবেসে না হলে জোর করিয়ে চিনিয়ে নিব, কিন্তু তাও তুমি শুধু আমারই হবে। আপনার মাথা ঠিক আছে ভাইয়া? কি আবোল তাবোল বলছেন এসব? প্রমি আপু, তুমি সেই মেয়ে না যে আমার সাথে রূপ ভাইয়ার প্রেমিকা সেজে কথা বলেছিল? আমি সেই। আমি জানতাম এমন কিছু করলে তুমি ঠিকই দূরে সরে যাবে আমার আর রূপের লাইফ থেকে। বিদেশ যাওয়ার পর যেদিন রূপের ফোন থেকে কথার কল রিসিভ করা হয়, সেদিন কথা আর প্রমির কথোপকথন। রূপ ভাইয়া, তুমি কেমন আছো? জানো আমি একটুও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন গেলে আমাকে ছেড়ে রূপ ভাইয়া? তুমি কথা, তাই না? জি আমি কথা, কিন্তু আপনি কে? আমি রূপের গার্লফ্রেন্ড। দেখো, তুমি তো জানো রূপ তোমাকে পছন্দ করে না, তাহলে কেন বারবার ওকে ডিস্টার্ব করো বলো তো? ও তোমাকে ভালোবাসে না, এই কথাটা তুমি কেন বুঝতে চাও না? কী বা যোগ্যতা আছে তোমার রূপের পাশে দাঁড়ানোর? দেখো, আমি সোজাসুজিভাবে তোমাকে বলে দিচ্ছি, তুমি আর কখনো রূপকে কল করে বিরক্ত করবে না। কথা শুনে আর কিছু না ভেবে কল কেটে দিয়ে রূপের নম্বর ব্লক করে দিয়েছিল। তারপর এই 5 বছর আর কোনো যোগাযোগই ছিল না ওদের। পেয়েছিলে কি রূপ ভাইয়াকে, যাকে পাওয়ার জন্য এসব করলে? তার ছেলের হাসি হেসে বলল কথা। তুমি ওই দিন কথা বলার পর কল লিস্টে থেকে আমি তোমার কল ডিলিট করে দিই। তারপর থেকে তুমি কল করতে না। রূপ যেন ধীরে ধীরে কেমন একটা হয়ে যাচ্ছিল। ওই ঘটনার 2 মাসের মাথায় আমি রূপকে প্রপোজ করি, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়ে বলে দেশে ওর জন্য ওর কথা অপেক্ষা করছে। রূপ তার কথা ছাড়া আর কারোর না। সেদিন আমি অবশ্য আর কিছু বলিনি ওকে। আমরা আবার ফ্রেন্ডের মতোই থাকতে শুরু করি। আমি মনে মনে ভাবতে থাকি কিভাবে কি করব, কিভাবে রূপের মন থেকে কথাকে সরানো যায়। এর মধ্যে আমি আরও একটি কথা জানতে পারি। সে কথা জানার পর তোমাদের আলাদা করা যেন আমার কাছে আরও সহজ হয়ে ওঠে। প্রমি একদিন জানতে পেরে যায় আমি তোমাকে ভালোবাসি। এটা জানার পর প্রমি আর আমি মিলে তোমাদের আলাদা করার জন্য প্ল্যান করতে থাকি। অবশেষে আমরা ঠিক করি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করব। এতে দেখা যাবে এক পর্যায়ে তোমরা দুজনে দুজনকে ভুল বুঝে যাবে, কেউ আর আসল সত্যি জানতেই পারবে না। আর সময় মতো প্রমি ও রূপের মনে নিজের জায়গা করে নিবে। যেহেতু প্রমি তোমাকে সেই সব কথা বলে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছিল, রূপের সম্পর্কে তোমার মনে ভুল ধারণা সৃষ্টি করেছিল, সেহেতু রূপ তোমাকে কোনোভাবে ভুল বুঝলেই আমাদের আর কিছু করতে হবে না। রূপের থেকে শুনছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড আকাশের কথা। তোমরা নাকি খুব ভালো ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। তাই আমি পরিকল্পনা করি রূপকে বোঝাবো যে তুমি আর আকাশ রিলেশনে আছো। তাই তোমাদের নানা রকম পিক এডিট করে রূপকে পাঠাতে হতো। কিন্তু তখন সমস্যা হয় যে পিকগুলো পাঠাবে কে? ওখান থেকে পাঠালে রূপ আমাকে বা রিয়াজকে সন্দেহ করবে। তাই তখন আমার মনে আসে সিয়ামের কথা। ছেলেটার বাবা মা নেই, অভাবের সংসার,
বাসায় শুধু একটা ছোট বোন আছে। আমি সিয়ামের সাথে যোগাযোগ করি, জানতে পারি ওর ছোট বোন অনেক অসুস্থ। ডাক্তার জানিয়েছে ওর বোনের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন আমি সিয়ামকে বলি আমাকে একটা কাজ করে দিতে হবে। প্রথমে কাজের কথা শুনে সিয়াম রাজি হয়নি, পরে আমি ওকে বোঝাতে থাকি নানাভাবে, ওর বোনের কথা বলে ব্ল্যাকমেল করতে থাকি। অবশেষে ছেলেটা বোনের চিকিৎসা করার টাকার জন্য এ কাজে রাজি হয়। তারপরও প্রায় তোমাকে আর আকাশকে ফলো করতো, তোমাদের পিক বাজেভাবে এডিট করে রূপকে পাঠাতো। পিক দেখার পরে যে রূপের মনোভাব কী হতো তা আমরা বুঝতাম না। প্রমি চেষ্টা করতেই তাকে রূপের মনে নিজের জায়গা করার। সব ঠিকই চলছিল, কিন্তু সিয়াম একটা ভুল করে ফেলে। 4 দিন আগে ও চিটাগং থেকে আমার আর আকাশের কিছু পিক রূপের ফোনে পাঠায়। রূপ ওর বন্ধুকে নিয়ে খোঁজ লাগিয়ে জানতে পারে ওকে কোন জায়গা থেকে ছবি পাঠানো হতো। রূপ কালকে চিটাগং গিয়েছে। সিয়াম অবশ্য এখনো মনে হয় ওদের কাছেই আছে। মানুষ কতটা খারাপ হতে পারে আপনাদের না দেখলে কখনো জানতেই পারতাম না। নিজের স্বার্থের জন্য কখনো কখনো খারাপ হওয়া লাগে। অনেক কথা হয়েছে, আধা ঘন্টা পর কাজে আসবে। আজকে তোমার আর রিয়াজের বিয়ে হবে এখানে। দুজন মেয়ে এখন তোমার রুমে আসবে তোমাকে সাজাতে। কোনো রকম ঝামেলা করার চেষ্টা করো না, এতে কিন্তু তোমারই ক্ষতি হবে। বলে প্রমি আর রিয়াজ রুম থেকে চলে গেল। অন্যদিকে রূপ আর আদ্র মাত্র ঢাকা এসে পৌঁছালো। রূপ সোজা নিজের বাসায় গেল আদ্রকে নিয়ে। আরশি দরজা খুলে রূপকে দেখতে পায়। রূপকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া তুমি এখানে, তা কথা কই? মানে কথার তো বাসায় থাকার কথা। আমি তো মাত্র চিটাগং থেকে আসলাম, আমি কিভাবে জানবো কথা কই? ও তো তোমার সাথে দেখা করতে গেছে। মানে আরশি রূপকে সব ঘটনা বলল। আরশির কথা শুনে রূপ বলে উঠল, অফ শিট, বড় ভুল করে ফেললাম আমি। পেয়েওকে আবার হারিয়ে ফেললাম আমার কথাকে। রূপকথার কাহিনী কি তাহলে অসম্পূর্ণই থেকে যাবে? গল্প পড়তে থাকুন, সব জানতে পারবেন। দেখো রূপ, এখন ভেঙে পড়ার সময় না। আমাদের জলদি কথাকে খোসা লাগবে, কারণ প্রেমী আর রিয়াজ যে কোনো সময় কথার যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কথার জীবনটা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আরশি আদ্রকে প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু পরিচিত কণ্ঠ শুনে সামনে তাকাতেই আরশি চমকে ওঠে। এই মানুষ এখানে কেন? আরশি রূপকে বলে, ভাইয়া উনি এখানে কেন আসছে? দেখো আরও, এসব কথা পরেও বলা যাবে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কথাকে খুশি বের করা। আচ্ছা ওরও, তুই কি জানিস কথা কোথায় গিয়েছে? মানে ওরা ওকে কোন জায়গার অ্যাড্রেস দিয়েছিল? না, এটা তো আমাকে বলেনি। মেসেজ পাওয়ার মাত্রই তাড়াহুড়ো করে ও বের হয়ে গেছে। রূপ রিয়াজ আর প্রেমীর ফোন নম্বর দিয়ে আমাকে। ওদের ফোন নাম্বার দিয়ে কি হবে? কথাকে যে ওরা কিডন্যাপ করেছে এতে কোনো সন্দেহ নেই। দেখি ওদের লোকেশন হ্যাক করা যায় কিনা। তারপর রূপ আদ্রকে রিয়াজ আর প্রমির নম্বর দিল। কিছুক্ষণের মধ্যেই আদ্র খবর পেল রিয়াজের লোকেশন হ্যাক করা গেছে। ওরা এখন মিরপুরে আছে। আদ্র রূপকে গিয়ে বলল, রূপ, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। ওদের অ্যাড্রেস পাওয়া গিয়েছে। আমি এখানকার স্থানীয় পুলিশ অফিসারকে সাথে কথা বলে নিয়ে এসে তারাও বের হয়ে পড়েছে হয়তো অলরেডি। আমাদেরও যাওয়া দরকার দ্রুত। আচ্ছা চল। আমিও যাব তোমার সাথে। আচ্ছা জলদি আসো। ওরা সবাই মিলে বের হয়ে গেল পাওয়া ঠিকানার উদ্দেশ্যে। অন্যদিকে দুইটা আমার রুমে আসার পর আমাকে কান্না করতে দেখে ওরা জিজ্ঞেস করছে কান্নার কারণ। ওদের সব খুলে বলতেই ওরা রাজি হয়ে যায় আমাকে হেল্প করতে। ওদের মধ্যে একজন বোরকা, হিজাব এবং তার সাথে মুখে মাস্ক পরা ছিল। উনি আমাকে বলে আমি যেন ওনার ড্রেসগুলো পরে ফেলি জলদি, আর উনি আপাতত বউ সেজে এখানে কথা হয়ে থাকবেন। আমি যেন জলদি অন্য মেয়েটির সাথে চলে যাই। ওই আপুর ড্রেস পরার পর অন্য আপু আমাকে নিয়ে রুমের বাইরে আসেন। তারপর রিয়াজকে বলে আমার শরীর খারাপ, উনি আমাকে এগিয়ে দিয়ে এসে কথাকে সাজিয়ে দিবেন। রিয়াজ বলে আচ্ছা যাও। আসলে রিয়াজ সে ব্যাপারে খুব একটা পাত্তা দেয়নি।
ওই আপুটিকে আমাকে ওই বাসা থেকে একটু দূরে নিয়ে এসে একটা রিক্সা ঠিক করে দেয় এবং আমার হাতে কিছু টাকা দিয়ে বলে আমি যেন জলদি আমার বাসায় ফিরে যাই। এই বলে উনি আবার রিয়াজদের বাসায় চলে যায়। রিক্সা চলতে শুরু করে। বসে আমি ভাবতে লাগলাম রিয়াজ আর প্রমির কথা। এরা কত আপন ছিল রূপ ভাইয়ার, অথচ ভাইয়ার পেছন দিয়ে ছুরিটা এরাই মেরেছে। অন্যদিকে এই আপু দুটো সম্পূর্ণ অপরিচিত একটা মেয়েকে বাঁচানোর জন্য নিজেদের রিস্কের মধ্যে রাখলো। আসলেই মানুষ চেনা প্রচুর কঠিন কাজ। মুহূর্তের মধ্যেই অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, আবার পরিচিত মানুষ হয়ে যায় অপরিচিত। অর্ধেক রাস্তায় এসে রিকশায় সমস্যা হওয়ায় আবার নেমে পড়তে হয়। এদিকে আর কোনো গাড়ি পাবো না। গাড়ির জন্য এখন মেইন রোড পার করে অপর পাশে যাওয়া লাগবে। আমি যেই মেইন রোডের মাঝে আসি তখন হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি দৌড়ে গিয়ে ছিটকে পড়ি। ধীরে ধীরে আমি জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন কথাকে সাজানো শেষ হচ্ছিল না, তখন প্রমি কথা রূপে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে যখন কথা জায়গায় অন্য একটি মেয়েকে দেখতে পায়, তখন প্রমি সব বুঝে যায় যে কথা পালিয়েছে। প্রমি দৌড়ে গিয়ে রিয়াজের কাছে যায় রিয়াজকে সব কিছু বলতে, কিন্তু রিয়াজের কাছে গিয়ে প্রমি দ্বিতীয় দফা অবাক হয়, কারণ রিয়াজকে পুলিশরা ঘিরে রেখেছে আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে রূপ, আদ্র আর আরশি। প্রমিকে দেখে রূপ প্রমির দিকে এগিয়ে গিয়ে প্রমির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলতে থাকে, কেন করলি তোরা আমার সাথে এমন? তোরা না আমার কত আপন ছিলি? তাহলে এসব কি করলি? কি লাভ হলো এসব করে তোদের? কেন কেন বল তোরা। আরে ভালোবাসতাম তোকে, কিন্তু তুই আমাকে রিজেক্ট করলি শুধুমাত্র এই কথার জন্য। কি আছে এই কথার মাঝে? ওর থেকে রূপে গুণে সব দিক দিয়ে আমি এগিয়ে। তাহলে বল, কেন ভালোবাসলি তুই ওই মেয়েটাকে? কেন আমাকে ভালোবাসলি না? বলতে বলতে প্রমি কান্না করে দিল। ভালো শুধুমাত্র একজনকেই বাসা যায়। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি যে শুধুমাত্র একজন মানুষের প্রতিই আসে। আর যদি তোরা এসব না করতি তাহলে এরকম দিন হয়তো আমার কখনো দেখা লাগতো না। কি করে পারলি বন্ধু হয়ে বন্ধুর সাথে এই বেইমানি করতে? আর রিয়াজ, তুই না আমাকে নিজের ভাই ভাবতি, ভাইয়ের সাথে এরকম করতে কি তোর একটুও বিবেকে বাঁধেনি? না, বিশ্বাস কর, আমার একটুও খারাপ লাগেনি, কারণ আমি কথাকে ভালোবাসি। কথা শুধু আমাকে ভালোবাসে, বুঝতে পারলি? যদি মানুষটাই না থাকে তো ভালোবাসবি কিভাবে? কি বলতে চাচ্ছিস তুই প্রেমী? ক্লিয়ার করে বল সব কিছু। কথা পালিয়ে গেছে। পার্লারের ওই মেয়ে দুটো ওকে পালাতে সাহায্য করেছে। অফিসার, ওদের ধরে নিয়ে যাও। এরা যেন এদের যোগ্য শাস্তি পায়, কোনো মতেই যেন এরা বাঁচতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি সবটা দেখব, আপনি টেনশন করবেন না। এই তোমরা ওদের নিয়ে যাও থানায়, আমি একটু পর আসছি। রিয়াজ আর প্রমিকে অফিসাররা ধরে নিয়ে গেল। তখনই ওসির ফোনে একটা কল আসে। কল রিসিভ করে ওসি সাহেব বলতে লাগলো, আচ্ছা আমি এক্ষুনি আসছি বলে ওসি সাহেব কল কেটে দিল। খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে আদ্র সাহেব। কি গন্ডগোল হলো আবার? এখানে মেইন রোডে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা নাকি খুব একটা সুবিধার নয়। আমার মনে হচ্ছে ওটা হয়তো কথা, কারণ আদ্র সাহেব আমাকে কথার যেই ছবি দিয়েছিল, মাত্র কল করা লোকটিও অনেকটা সেই রকমই বলেছে, অ্যাক্সিডেন্ট করা মেয়ের কথা। না, এটা কখনো হতে পারে না। আমার কথার কিচ্ছু হতে পারে না। ওসি সাহেব, তাড়াতাড়ি চলেন, অ্যাক্সিডেন্ট করা জায়গায় যাবো আমরা। অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছাতেই ওসি এক লোককে জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্ট করা মেয়েকে দেখেছে কিনা। লোকটা হ্যাঁ বলতেই ওসি সাহেব কথার ছবি ওনাকে দেখান। ছবি দেখে লোকটি বলে, হ্যাঁ, এই মেয়েটারই অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, মনে হলো আর বাঁচবে না। অনেক খারাপ লাগছিল মেয়েটার জন্য। মেয়েটি কোন হসপিটালে আছে জানেন? একজন লোক মেয়েটিকে এই হসপিটালে নিয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। আদ্র, আমি আমার কথার কাছে যাব। আমাকে আমার কথার কাছে নিয়ে চল। পরে ওসি সাহেব রূপ, আদ্র আর আরশি মিলে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে তারা আরও একটি খবর জানতে পারে, যা শুনে রূপ পুরোপুরিভাবে ভেঙে পড়ে।
হসপিটালে এসে ওসি সাহেব অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ করতে জানতে পারে মেয়েটিকে এই হাসপাতালেই নিয়ে এসেছিল একটা লোক, কিন্তু হসপিটালের লোক মেয়েটিকে ভর্তি নেয় না। কারণ প্রথমত এটা ছিল অ্যাক্সিডেন্ট কেস, আর দ্বিতীয়ত মেয়েটির অবস্থা প্রচুর খারাপ ছিল। মুখের অনেক অংশ কেটে গিয়েছিল, শরীরে তো আরও অনেক ক্ষত ছিল। মেয়েটিকে ভর্তি করলেও মেয়েটির বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, তাই তারা মেয়েটিকে ভর্তি নেয় না। তারা না করার পর মেয়েটিকে যে ভদ্রলোক নিয়ে এসেছিল সে নিজের গাড়িতে করে আবার কোথায় জানি নিয়ে চলে যায়। হসপিটালে থেকে সবাই এইটুকুই জানতে পারে। এসব শুনে রূপ আরও ভেঙে পড়ে। হঠাৎই রূপ জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেয়। আদ্র কোনো রকমে রূপকে ধরে ফেলে। আরশিও কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে, আর আরশির কাছে গিয়ে বলে, আরও আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে তোমার, কিন্তু এখন আমাদের রূপকে সামলাতে হবে, তাই না? আমি রূপকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। ডক্টর বলেছে অতিরিক্ত টেনশনে এমন হয়েছে। আপাতত ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওর জ্ঞান মোটামুটি আরও 10 ঘন্টা পর ফিরবে। বাসার সবার সাথে আমি কথা বলে নিয়েছি। তুমি প্লিজ এখন রূপের খেয়াল রাখো। আমি ওসি সাহেবের সাথে যাচ্ছি কথার ঘষে। আচ্ছা ঠিক আছে। সময় নাকি বাতাসের থেকে তীব্র বেগে ছুটে। কথাটা হয়তো সত্যি। কথার অ্যাক্সিডেন্টে 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো কথার কোনো খোঁজ পাওয়া যায়নি। আদ্র আর ওসি সাহেব অনেক খুঁজেছে কথাকে, কিন্তু কোথাও কথার কোনো খবর পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছে কথা মারা গেছে, কারণ বেঁচে থাকলে কোনো না কোনো খবর তো কথার পাওয়া যেত। চৌধুরী পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সবাই জানি কেমন নীরব হয়ে গিয়েছে। যে চৌধুরী বাড়ি সবসময় হাসি আনন্দে মেতে থাকতো, আজকে সেই চৌধুরী বাড়ির একটি সদস্যের মুখেও হাসির রেশ নেই। ওই দিন রূপের জ্ঞান ফেরার পর অনেক পাগলামি করেছে কথার কাছে যাওয়ার জন্য। সবাই অনেক কষ্টে তাকে সামলিয়েছে। তারপর থেকে রূপ আরও বেশি গম্ভীর হয়ে গিয়েছে। কারোর সাথে কোনো কথা বলে না, সারাক্ষণ চুপচাপ নিজের ঘরে থাকে, খাবারও খায় না ঠিক মতো। হঠাৎই কথা বলে জোরে চিল্লিয়ে ওঠে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে। চৌধুরী বাড়ির সবাইও নিজেদের সামনে নিয়েছে, আর রূপ এখন অনেকটাই বদলে গিয়েছে। আগের মতো আর কথার জন্য পাগলামি করে না, কেমন জানি অনুভূত শূন্য মানুষ হয়ে গিয়েছে। রোজ সকালে অফিসে যায়, তারপর রাত 1-2টোর সময় বাসায় ফেরে। কখনো কখনো আবার অফিসেই থেকে যায়। আগের মতো কথাও বলে না কারোর সাথে। রূপের জীবন সীমাবদ্ধ হয়ে গেছে অফিস টু বাসার মাঝে। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকতো, সেই ছেলেটা এখন হাসতে ভুলে গিয়েছে। পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয়, বাস্তবতা মানুষকে সবকিছু মেনে চলা শিখিয়ে দেয়। রূপের জীবনও এখন তেমনি হয়ে গিয়েছে। যে ছেলে সবসময় গোছালো পরিপূর্ণ থাকতো, সে ছেলে সম্পূর্ণ অগোছালো হয়ে গিয়েছে। কেমনই জানি এলোমেলো হয়ে গিয়েছে তার জীবন। অফিসে নিজের কেবিনের ব্যালকনিতে দাঁড়িয়ে রূপ অতীতের কথাগুলো ভাবছিল। ভাবতে ভাবতে সে আপন মনেই বলে ওঠে, যেদিন যায় ভালোই যায়, চাইলেও সেদিন আর ফিরে পাওয়া যায় না। সত্যি তো, চাইলেও হয়তো আর কখনো আমি আমার কথারানিকে ফেরত পাবো না, আর কখনো তার ভালোবাসাও ফিরে পাবো না। আচ্ছা কথারানি, কেন তুমি আমাদের রূপকথার গল্প অসম্পূর্ণ রেখে চলে গেলে? কেন চলে গেলে তোমার রূপকে ফেলে? জানো, আমি না ভালো নেই তোমাকে ছাড়া, একটুও ভালো নেই। কথা, তোমার রূপ কখনো ভালো থাকতে পারে না তোমাকে ছাড়া। ফিরে এসো প্লিজ, আর কখনো কষ্ট পেতে দিব না। কথা। রূপের কথার মাঝে কে যেন কেবিনের দরজা নক করে। রূপ বলে ওঠে, কে? স্যার, আমি রাহুল। রূপের অ্যাসিস্ট্যান্ট রাহুল বলে, ভিতরে এসো। জি স্যার। আসলে স্যার, কান কোম্পানি যে আমাদের সাথে একটা ডিল করতে চাচ্ছে, সেটার কথা আপনাকে আমি কিছুদিন আগে বলেছিলাম। তো কি হয়েছে? স্যার, তাদের মেন বিজনেস হচ্ছে আমেরিকায়। তারা চাচ্ছেন আমরা যেন ওখানে তাদের অফিসে গিয়ে সব দেখে শুনে তাদের সাথে ডিলটা ফাইনাল করি। আমি যেতে পারবো না, তুমি চলে যাও। গিয়ে সব কিছু দেখে ঠিক মনে হলে ডিল ফাইনাল করে আসো। না স্যার, এটা তো মেন প্রজেক্ট, তো মিটিংয়ে আপনার তো উপস্থিত থাকা লাগবে। আমি যেতে পারবো না রাহুল, তুমি তাহলে তাদের না বলে দাও। স্যার, এই প্রজেক্টে কাজ করলে আমাদের কোম্পানি 60% লাভ আছে। এই ডিলটা হাতছাড়া করলে খুব বড় একটা লস হয়ে যাবে। একবার ভেবে দেখেন, 2 দিনের ব্যাপার, যদি যেতে পারেন তো আমাদেরই লাভ।
রূপ কিছুক্ষণ চুপ থেকে ভেবে নিল, তারপর বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুমি তাদের বলো আমরা আসবো। জি স্যার। আর তারা জিজ্ঞেস করেছিল কবে যাবেন আর মিটিংয়ের ডেট কবে দিবে। আজকে তো 18 তারিখ, তুমি তাদের বলো আমরা কাল আসবো। তারপর দিন তাদের সবকিছু দেখে শুনে 21 তারিখে মিটিং করে সবকিছু ফাইনাল করে ফেলবো। আচ্ছা স্যার, ঠিক আছে। আর রাহুল, তুমি কালকে 2টো টিকিট কেটে ফেলো, পরে এসে আমাকে টাইমটা বলে দিও। ওকে স্যার। বলে রাহুল চলে গেল। অন্যদিকে রূপ অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো বাসায় আসার জন্য। কালকে যেহেতু যাবে, তো আজকে বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে। কিছু মাস আগেই আমান চৌধুরী আর আরাব চৌধুরীর অফিসের সব দায়িত্ব রূপকে বুঝিয়ে দিয়েছে। তারা এখন বাসাতেই থাকে, পুরো অফিসের দায়িত্ব এখন রূপের। এটা অবশ্য তারা এই জন্যই করেছিল যাতে রূপ অত্যন্ত কাজে ব্যস্ত থাকে আর সব কিছু থেকে একটু দূরে থাকে, কারণ বাসার সব মানুষ জানে রূপ কথাকে কত ভালোবাসে। ছোটবেলা থেকেই বাসায় আসার পর ড্রাইভার গাড়ি থামাতেই রূপ গাড়ি এসে থেকে নেমে বাসার ভিতরে চলে আসলো। রূপকে এ সময় বাসায় দেখে নীলা চৌধুরী বলল, বাবা তুই ঠিক আছিস? জি ছোট আম্মু। হঠাৎ এই সময় তুই কি মনে করে? বাবা, অফিসে সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে। আসলে বাবা, কালকে আমাকে আর রাহুলকে 2-3 দিনের জন্য আমেরিকা যেতে হবে। কেন, ওখানে কি কোনো নতুন ডিল করতে হবে নাকি? খান সাহেবের গ্রুপের সাথে একটা ডিল আছে, এই জন্য আসছি বাসায়। আচ্ছা ঠিক আছে। পরদিন সকাল 11টায় রূপ আর রাহুল বাসা থেকে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। 12টায় তাদের প্ল্যান। এয়ারপোর্টে এসে সব ফর্মালিটি শেষ করে তারা প্লেনে গিয়ে বসে। প্লেনও উড়তে শুরু করে নিজ গন্তব্যে। আমেরিকায় প্লেন ল্যান্ড করতেই সবাই ধীরে ধীরে প্লেন থেকে নেমে আসে। এয়ারপোর্ট থেকে বের হয়ে রূপ আর রাহুল রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। রাহুল আগে থেকেই তাদের থাকার জন্য এখানে সেরা একটি হোটেল 2টি রুম বুক করে রেখেছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে রাহুল আর রূপ শুয়ে পড়ে। পরদিন সকালে ব্রেকফাস্ট শেষে দুজন বের হয় খান কোম্পানিতে আসার উদ্দেশ্যে। রূপ আর রাহুল পৌঁছতেই তাদের সাদরে গ্রহণ করে এই কোম্পানির মালিকের ছেলে জায়ান খান। তারপর তারা পুরো অফিস ঘুরে দেখে আর ডিলের ব্যাপারেও নিজেদের মধ্যে কথা বলে নেয়। সবকিছু দেখে রূপ রাজি হয়ে যায় ডিল করতে। সবাই ডিল ফাইনাল করতে মিটিং রুমে আসে। তখনই মিটিং রুমে দরজা খুলে ভিতরে প্রবেশ করে একজন বলতে লাগে, ওহ সরি, আমার জন্য আপনাদের ওয়েট করা লাগছে। এখন আমি এসে পড়েছি, তো মিটিং শুরু করা যাক। ভিতরে প্রবেশ করা মেয়েটি বলে ওঠে। হঠাৎ মিটিং রুমে পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে রূপ। কথার কণ্ঠস্বরের মতো পুরো। রূপের মুখে হাসি ফুটে উঠে। সামনে তাকাতে রূপ চমকে যায়। হ্যাঁ, রূপের সামনে দাঁড়িয়ে আছে কথা। রূপ এখনো বিশ্বাস করতে পারছে না। কথা এখানে কিভাবে? আচ্ছা, কথার এখানে থাকার কারণ কি? আর এখানে থাকলে কথা একদিনও আমাদের সাথে খোঁজ খবর নেই না কেন? যোগাযোগ করেনি কেন আমাদের সাথে? রূপের মাথায় এক ঝাঁক চিন্তায় সে বাসা বেঁধে বসলো। তখনই জায়ান খান তাদের সাথে কথার পরিচয় করিয়ে দিল। জায়ান বলল, এই যে এটা হচ্ছে আমার ছোট বোন জারা খান। ও এখন পড়াশোনার পাশাপাশি বিজনেসে জয়েন করেছে আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে এইসব মিটিং এর প্রজেক্টের কন্ট্যাক্ট সবকিছুই জারা করে। রূপ বুঝলো এখানে এসব ব্যাপারে কথা বলে শুধু শুধু সিন ক্রিয়েট আর একটা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। যা করা লাগবে সবকিছু ধীরে ধীরে ভেবেচিন্তে করতে হবে। একটা ভুল পদক্ষেপ নিলেই হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। তাই রূপ আপাতত কিছু করবে না। তো এখন আমরা মিটিংটা শুরু করি? হ্যাঁ অবশ্যই। তারপরে যারা প্রজেক্ট সম্পর্কে সবকিছু বলা শুরু করলো। রূপ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে। সত্যিও খুব সুন্দর আর সুস্পষ্ট করে সব কিছু বুঝিয়ে বলছে। রূপ বুঝতে পারলো এই অল্প সময়ে যারা বেশ অভিজ্ঞ হয়ে গিয়েছে এসব ব্যাপারে। তো আশা করি আপনারা সবকিছু বুঝেছেন। আর এই ডিলের আসল কারণ হচ্ছে আমার আব্বু আম্মু এখন বিডিতে যেতে চায়, সেখানে থাকতে চায়। তাই আমি আর ভাইয়া ঠিক করেছি আমাদের মেইন অফিস ওখানেই ট্রান্সফার করব। আর এখানে জাস্ট আমাদের অফিসের একটা পার্ট থাকবে। বিডিতে যেহেতু যাব, তো আমরা একটা ডিল আগেই ফাইনাল করে রাখতে চাচ্ছি। এখন আপনারা আমাদের মতামত দেন।
আমি রাজি, ডিল ফাইনাল। থ্যাঙ্কস মিস্টার। তারপর তারা ডিল ফাইনাল করে সব রকম ফর্মালিটি শেষ করে মিটিং রুমের বাইরে চলে আসলো। রূপ জায়ানের কাছে গিয়ে জায়ানের উদ্দেশ্যে বলল, ডিল তো ফাইনাল হয়ে গেল, এখন আমরা আসি, কালকে আবার আসবো অফিসে, কেমন? জি অবশ্যই, ডিল যখন ফাইনাল তখন তো আসা যাওয়া হবেই, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। জি বলো, কি রিকোয়েস্ট? আমি আপনাকে আজকে রাতে ডিনারের জন্য আমার বাসায় ইনভাইট করলাম, আপনারা আসলে খুব খুশি হব। আপনারা দুজন প্লিজ রাতে আমাদের ফ্যামিলিকে জয়েন করবেন। অবশ্যই আসবো। আমি গাড়ি পাঠিয়ে দিব, ড্রাইভার আপনার বাসার নিচেই থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন হোটেলে ফিরতে হবে, রাতে দেখা হবে। জি। তারপর রূপ আর রাহুল অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো। রূপের মুখে রয়েছে হাসি, সে এমনটাই চাচ্ছিল। কথার বাসা গিয়ে ওর বাবা মার সাথে কথা বলে জানা যাবে কথাই যারা নাকি দুজন ভিন্ন। এইসব ভাবছে আর একা একাই হাসছে। রাহুল অবাক হয়ে তাকিয়ে আছে রূপের দিকে। আজকে রূপের প্রত্যেকটি আচরণ রাহুলকে অবাক করে দিচ্ছে। রূপ অফিসের বস হয়ে জয়েন করার পর থেকে রাহুল রূপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এতদিনে আজ সে প্রথম রূপের মুখে হাসি দেখলো। সত্যি মানুষটা যতটা না সুন্দর তার থেকে অধিক সুন্দর হচ্ছে তার হাসিটা। আচ্ছা বুঝছি, ঠিক আছে, সমস্যা এটা নাই। ভেবে যে তার স্যার কারোর ইনভাইট একসেপ্ট করেছে। যতগুলো ডিলের আগে রূপ করেছে সবগুলোর ক্ষেত্রে সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে এসব থেকে দূরে থাকতো। অনেক বলেও তাকে রাজি করানো যেত না, আর আজকে প্রথমবার বলাতেই রাজি হয়ে গেল। রাত 8টা বাজে। জায়ানের পাঠানো গাড়িতে করে রূপ আর রাহুল রওনা দিয়েছে জায়ানদের বাসার উদ্দেশ্যে। তার মনে প্রচুর আগ্রহ কাজ করছে সবকিছু জানার। রূপদের হোটেলে থেকে জায়ানদের বাসায় পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে রূপদের। গাড়ি থেকে নামতে মিস্টার জুয়েল খান আর জায়ান তাদের দিকে এগিয়ে আসে। রূপ তাদের জন্য নিয়ে আসা গিফটগুলো দিতেই জুয়েল খান বলে, এসবের কি দরকার ছিল বলো তো বাবা, তোমরা এসেছো এতেই আমি অনেক খুশি। চলো বাসার ভেতরে চলো। সবাই বাসার ভিতরে যায়। তারপর সবাই গল্প করতে থাকে নানান ব্যাপারে। তারপর জুয়েল খানের বউ কিচেনে চলে যায় ডিনার রেডি করে টেবিলে আনার জন্য। যারাও ওনাকে হেল্প করতে যায়। আর জায়ানের ফোনে কল আসায় জায়ান বাইরে চলে যায়। তখনই রূপ জুয়েল খানকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। না আঙ্কেল, একটু আলাদা কথা বললে ভালো হতো। আচ্ছা তুমি আমার সাথে আসো। তারপর তিনি রূপকে তার রুমে নিয়ে আসে। রুমে এসে রূপ বলতে শুরু করে, আঙ্কেল, যারাকে? মানে যারা আমার মেয়ে, ও না তোমার সাথে অফিসে পরিচিত হয়েছিল? না আঙ্কেল, আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি যারা কি সত্যি আপনার মেয়ে নাকি অন্য কিছু। কি বলতে চাচ্ছ তুমি? আঙ্কেল, আমার কথা খারাপ ভাববেন না, দাঁড়ান, আমি আপনাকে কিছু ছবি দেখাচ্ছি। বলে রূপ নিজের ফোনে থেকে তার আর কথার কিছু ছবি দেখালো। আঙ্কেল, এ হচ্ছে কথা, আমার ভালোবাসার মানুষ। 1 বছর আগে সে একটা অ্যাক্সিডেন্ট করে, তারপর আমি তাকে হারিয়ে ফেলি, আর খুঁজে পাইনি তাকে। আর যারা তো সম্পূর্ণ। রূপকে বলতে না দিয়ে জুয়েল খান বলে ওঠে, হ্যাঁ, যারা সম্পূর্ণ কোথার মতো দেখতে। মানুষ যখন একটাই, তাহলে ভিন্ন দেখতে কিভাবে হবে বলো? যারাই কথা। 1 বছর আগে আমার গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়, তারপর অনেক হসপিটাল ঘুরে ওকে ভর্তি করাতে পারিনি, তাই এখানে আমার পরিবারের কাছে নিয়ে আসি। এখানেই ওর সম্পূর্ণ চিকিৎসা হয়। ও ঠিক তো হয়, কিন্তু ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এখানের অনেক নামকরা ডাক্তার দেখিয়েছি আমরা, কিন্তু কোনো লাভ হয়নি। ওর অতীত ওর মেমোরি থেকে হারিয়ে গিয়েছে। এসব আর কখনো ও মনে করতে পারবে না। ওকে পাওয়ার পর থেকে শেষ পর্যন্ত সব কিছুই কথা জানে। ও যেহেতু কিছু মনে করতে পারছিল না, তাই আমার স্ত্রী ওর নাম দেয় যারা। সেই থেকে ও আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকে, বুঝলে? এরপর জুয়েল খানের সাথে আরো কিছু কথা বলে রূপ চলে আসে। এর 2 দিন পর সব কাজ শেষ করে রূপ আর রাহুল দেশে চলে আসে। রূপ দেশে এসে সবাইকে সবকিছু জানায়। তার 1 সপ্তাহের মাথায় জুয়েল খানের পুরো পরিবার দেশে চলে আসে। জুয়েল খানও ওনার পরিবার আর কথাকে ওর অতীতের সবকিছু জানায়।
দুই পরিবার কথা বলে ঠিক করে রূপ, কথা আর আদ্র আর আরশির বিয়ে একসাথেই হবে। দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় তাদের। বাসর ঘরে প্রবেশ করে রূপ দেখে কথা বেলকনিতে দাঁড়িয়ে আছে। রূপ তার কাছে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। কথা তাকে দেখে বলে ওঠে, অতীত আমি জেনেছি, কিন্তু তা আমি কখনো মনে করতে পারবো না, এটা আপনি জানেন। কিন্তু আমি চাই বাকিটা জীবন আপনার সাথে রূপের কথা হয়ে কাটিয়ে দিতে। রূপ কথাকে জড়িয়ে ধরে বলে ওঠে, অবশেষে এত কিছুর পর রূপকথার কাহিনী পূর্ণতা পেল। কথা দিলাম সবসময় পাশে থাকবো। আল্লাহ হাফেজ।